এবার বিরোধী নেতাদের বাড়িঘরে হামলার প্রস্তুতি নিতে বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে মার্ডার তালিকা প্রস্তুত ও যারা নাফরমানি করেছে তাদের একটাও আস্ত থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন তিনি। আমরা মাস্টার যমুনা ঘোষণা করলাম। মাস্টার যমুনা ঘোষণার মাধ্যমে যমুনার ঘেরাও করে আমরা এই অবৈধ ইউনূস এবং এই অবৈধ উপদেষ্টাদেরকে কোথাও পালাতে দিব না। ডিসেম্বরের মধ্যেই ইউনূসের পতন ঘটবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ডিসেম্বর ঘিরে কর্মসূচি ঘোষণা দিয়েছে শেখ হাসিনা। বলা হচ্ছে এই ডিসেম্বরে পতন করা হবে ইউনূসের। ওরা হাতে গোনা কয়জন জনগণ আমাদের সাথে আছে, তো সেটাই আমি নির্দেশ দেবো যে এখন থেকে আর ঘরে বসে না, প্রত্যেকে এখন প্রতিবাদ করতে হবে। আর ওই মব জাস্টিস করতে আসলে তার মজাটা কি সে বুঝিয়ে দিতে হবে। আমি তো মনে করি যে আওয়ামী লীগের সরকারই ভালো ছিল। আওয়ামী লীগ বাদ দিয়ে খালি মাঠের ভিতরে গোল দিতে সবাই পারে। 300 আসন তো দূরের কথা, আমার মনে হয় 3টা আসনও এনসিপি পাবে। এই ভয়ের কারণে আপনারা আওয়ামী লীগকে মাইনাস করতে চাচ্ছেন। আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টিকে নিয়ে রাজপথে নামে। আগামী পরশু বুধবার 10 তারিখ 10 ডিসেম্বর নানান ঘটনায় ভরা দিনটি। রাশিয়ার পুতিন এখন শেখ হাসিনার পাশে এসে দাঁড়ায়। চিন্তা করতে পারেন কি এক অবস্থা। আনবেন শেখ হাসিনার ভারত থেকে, যাইয়েন আইনেন। শেখ হাসিনার ফাঁসি দিচ্ছেন না, যাবজ্জীবন কারাদণ্ড না ফাঁসি কি জন্য দিচ্ছেন আপনারা, দিচ্ছেন আইনেন, আনতে যান না। এবার বিরোধী নেতাদের বাড়িঘরে হামলার প্রস্তুতি নিতে বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে মার্ডার তালিকা প্রস্তুত ও যারা নাফরমানি করেছে তাদের একটাও আস্ত থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন তিনি। আমরা মাস্টার যমুনা ঘোষণা করলাম। মাস্টার যমুনা ঘোষণার মাধ্যমে যমুনার ঘেরাও করে আমরা এই অবৈধ ইউনূস এবং এই অবৈধ উপদেষ্টাদেরকে কোথাও পালাতে দিব না। ডিসেম্বরের মধ্যেই ইউনূসের পতন ঘটবে। দরকার হলে শেখ হাসিনার লোকের বুক পতন করবে গুলি খায়। আর বাংলাদেশ শেখ হাসিনা দেখতে চাই। জয় বাংলা। ফরিদপুর ভাঙা বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাস স্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা। যতই দিন যাচ্ছে ততই প্রকাশ হচ্ছে ডক্টর ইউনূসের দেশ ও দেশের ইতিহাস নিয়ে করা ষড়যন্ত্র। রাজনৈতিকবিদদের মতে ডক্টর ইউনূস জামায়াত ইসলামের কর্মী। ডক্টর ইউনূস সাহেব একবারে পাকাপুক্ত জামাত ইসলাম। এর আগে আমি দায়িত্ব সহকারে কয়েকটা টেলিভিশন চ্যানেলে আমি বলেছি, পাকাপুক্ত সে জামাত ইসলামের একজন সমর্থক এবং জামাত ইসলামকে ছলে বলে কৌশলে কিভাবে রাইজ করা যায় এই প্রচেষ্টার ভিতরে উনি লিপ্ত। এদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ডিসেম্বর ঘিরে কর্মসূচি ঘোষণা দিয়েছে শেখ হাসিনা। বলা হচ্ছে এই ডিসেম্বরে পতন করা হবে ইউনূসের। জননেত্রীর নির্দেশ শেষ রক্তবিন্দু দিয়ে হলো স্বৈরাচার ইউনূসকে বিদায় না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। এদিকে রাজনৈতিকবিদরা জানিয়েছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ষড়যন্ত্রের অংশ। আওয়ামী লীগকে ওরা রাজনীতি করতে দিতে চায় না, এই জন্য যে আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এরা সবগুলো নিলেও এটা পাবে। আমি তো মনে করি যে আওয়ামী লীগের সরকারই ভালো ছিল। আওয়ামী লীগ বাদ দিয়ে খালি মাঠের ভিতরে গোল দিতে সবাই পারে। 300 আসন তো দূরের কথা, আমার মনে হয় 3টা আসনও এনসিপি পাবে। এই ভয়ের কারণে আপনারা আওয়ামী লীগকে মাইনাস করতে চাচ্ছেন। আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টিকে নিয়ে রাজপথে নামেন। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলতেছে বা আমরা শুনতেছি, আমরাও চাই যে একটা নির্বাচিত সরকার আমাদের দেশে আসুক। দেশের অস্থিতিশীলকে স্থিতিশীল করার জন্য আমরা একজন নির্বাচিত সরকার চাই। কিন্তু যেভাবে করে নির্বাচিত সরকার বাছাই করতে চাচ্ছে ডক্টর ইউনূস, বা ডক্টর ইউনূস যদি সত্যি ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড় হয়ে থাকেন, তাহলে আমি ডক্টর ইউনূসকে বলবো, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য বিএনপি এবং আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামেন। কেননা আওয়ামী লীগ বাদ দিয়ে খালি মাঠের ভিতরে গোল দিতে সবাই পারবে এবং খালি মাঠে গোল দেওয়া কোনো ব্যাপার না, ইজি। কিন্তু ভরা মাঠে গোল দেওয়াটাকে বলা হয় প্লেয়ার। যদি আপনি সত্যিকারে একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় হয়ে থাকেন, আপনার এনসিপি যদি সত্যি 300 আসন পাওয়ার যোগ্য হয়ে থাকে, তার ভিতরে সে যোগ্যতা থাকে, তাহলে এনসিপির প্রত্যেকটা সমন্বয়কে বলবো এবং ডক্টর ইউনূসের জন্য আমার এই বার্তাটা, আওয়ামী লীগ বিএনপি সবাইকে সাথে নিয়ে নির্বাচন করে দেখান। 300 আসন তো দূরের কথা, আমার মনে হয় 3টা আসনও এনসিপি পাবে। এই ভয়ের কারণে আপনারা আওয়ামী লীগকে মাইনাস করতে চাচ্ছেন। শুধু তাই না, আওয়ামী লীগকে দিয়ে বিএনপির সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টির জন্য বিপুল চেষ্টা চালানো হচ্ছে, যেটা নাকি বাংলাদেশের ভিতরে হবে না। কেননা আমরা আগে থেকে দেখে আসছি যে 1971 যুদ্ধের পরে থেকে মুক্তিযোদ্ধাদের যে কষ্টের পুরস্কার আমাদেরকে দিয়ে গেছে, এই বাংলাদেশ উপহার দিয়ে গেছে স্বাধীন দেশ হিসেবে। সেই দেশের 2টা দলকে আমরা দেখে আসছি সবসময়, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। এবং জাতীয় পার্টি এরশাদ সাহেবও ফালানো যায় না, যদি আসলে প্রকৃত ভোট করতে হয় বা প্রকৃত ভোটের কোনো সুষ্ঠু কোনো আয়োজন করা হয়, তাহলে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কাউকে বাদ দেওয়া যাবে না, তাদেরকে নিয়েই নির্বাচন করতে হবে। এবং সেটাই হবে প্রকৃত হ্যাডম, যার প্রকৃত হ্যাডাম আছে, যে প্রকৃতই ফিল্ডের ভিতরে লড়ার মতো ক্ষমতা রাখে। আমি বলবো যে তারা আওয়ামী লীগ, বিএনপির জাতীয় পার্টিকে নিয়ে রাজপথে নামেন, দেখি কে পাস হয়, কে নির্বাচন হয় সরকারে যেতে পারে, আমরা সেটা দেখার প্রত্যাশী। বর্তমানে এই এনসিপির যে চোরেরা আছে, এনসিপি যে দেশদ্রোহী রাজাকার এবং এনসিপি নামে এই রক্তচোষা যারা আছে ইউনূসের শেল্টারে দেশকে যারা ক্ষতি করতেছে, তারা তো একটা ঘরের ভিতরে বসে যাকে মন চাইতে তাকে দিয়ে দিচ্ছে, যাকে ভালো লাগতেছে তাকে কোটিপতি বানায় দিচ্ছে।
সামান্য রিক্সা চালক যে নাকি দৈনিক তার আয় রোজগার নিয়ে এসে কষ্ট করে রাস্তায় কাজ করতো, সে রিক্সা চালক এখন অফিস নিয়ে বসে আছে। টাকাটা কোথেকে আসলো? অবশ্যই এনসিপি পার্টি থেকে তাকে দেওয়া হচ্ছে, সেটা দেওয়া হচ্ছে। তাহলে আমি বলতে চাই এনসিপি এই যে লোকদেরকে দাঁড়া করাইতেছে, লোকদেরকে বিভিন্ন জায়গায় বসাইতেছে, এই অ্যামাউন্টগুলো কোথেকে আসতেছে? শুধু তাই না, এরা 1.5 বছর যাবৎ এই দেশকে চুষে খাচ্ছে, চুষে এরা টাকা বানায় নিছে নির্বাচন করার জন্য। এখন টাকা শর্ট হওয়ার কারণে আরো টাকা ইনকাম করার জন্য বিভিন্ন ফন্দি তৈরি করতেছে। আপনারা সবাই জানতে চান যে আওয়ামী লীগের সময় আর এখনকার সময়কে কম্পেয়ার করেন। আমি তো মনে করি যে আওয়ামী লীগের সরকারই ভালো ছিল, কেননা আওয়ামী লীগের সরকারের সময় একটাই দুর্নীতি করতো, সেটা হলো কোঠা, যে কোঠা দিয়ে কাউকে চাকরিতে দেওয়া বা কাউকে একসেপ্ট করা হতো কোঠার একটা নাম দিয়ে। কিন্তু বর্তমানে তো কোঠারই প্রয়োজন হয় না। শেখ হাসিনার কপালটা অনেক ভালো, বুঝছেন? শেখ হাসিনার কপালটা অনেক ভালো, এই মহিলার কপালটা অনেক ভালো। ময়মুরবির দোয়া আছে মনের উপরে। হ্যাঁ, আমরা দোয়াটাও করিনি, কিন্তু তাতে শেখ হাসিনার কোনো প্রবলেম হয়নি, কিন্তু তার উপরে নিঃসন্দেহে ময়মুরবির দোয়া আছে এবং আল্লাহর রহমতও আছে। আর তা না হলে এই বিপদের দিনে, শেখ হাসিনার এই বিপদের দিনে রাশিয়া, মিস্টার পুতিন, এক নামে তো সবাই চিনেন, রাশিয়ার পুতিন এখন শেখ হাসিনার পাশে এসে দাঁড়াইল। চিন্তা করতে পারেন কি এক অবস্থা? আনবেন শেখ হাসিনার ভারত থেকে, যাইয়েন আইনেন। শেখ হাসিনার ফাঁসি দিচ্ছেন না, যাবজ্জীবন কারাদণ্ড না ফাঁসি কি জানি দিচ্ছেন আপনারা, দিচ্ছেন, আইনেন, আনতে যান না। এখন শেখ হাসিনার পাশে যদি পুতিন দাঁড়ায় এবং খোদা না করুক, আমি বলতেছি খোদা না করুক, এখন রাশিয়া যদি শেখ হাসিনাকে তার কাছে নিয়ে রাখে, তাহলে বাংলাদেশের এমন কোনো মাকা লাল আছে রাশিয়ার সামনে খারাপ বলবো যে একজন কনভিক্টেড আসামি, ক্রিমিনাল নাকি, সে একজন কনভিক্টেড ক্রিমিনাল। তো এখন এই শেখ হাসিনাকে যদি রাশিয়া গিয়ে তার কাছে নিয়ে রাখে, ওই আপনার ইসে নিয়ে মস্কোতে নিয়ে রাখে, তাহলে কি কাহিনী বলেন? তো বাংলাদেশের এমন কোনো মাকা লাল আছে রাশিয়ার পুতিনের সামনে গিয়ে বলবো যে ইয়ারে ফেরত দেন আমাদের এই কনভিক্টেড আসামি, এই ক্রিমিনালকে? শেখ হাসিনা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিমিনাল, বুঝছেন, পলাতক ক্রিমিনাল। তারপরে আবার তো তাকে বাংলাদেশে ফেরত দেন। কেউ আছে বাংলাদেশে? আপনাদের কি মনে হয় এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন? আরে ভাই, এটা স্বয়ং ট্রাম্পও তো পারবে না, এটা তো স্বয়ং ট্রাম্পও বলার মতো অবস্থা নাই যে পুতিনকে পেয়ে বলবো যে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে গিয়ে ফেরত দাও। স্বয়ং ট্রাম্পও পারবে না, কারণ রাশিয়ার পুতিনের সেই ক্ষমতা আছে। আমেরিকার পরই পৃথিবীর পরাক্রমশালী দেশ হলো একটা রাশিয়া। আর সেই রাশিয়া যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয়, আমার আর কিছু বলার নাই। ওই যে ভিডিও শুরুতে বললাম না যে মহিলার কিসমতটাই ভাই ভালো, বুঝছেন, কিসমতটাই ভালো। ময়মুরবির দোয়া আছে। আর ইদানিং তো দেখতেছে বাংলাদেশে গরিব মানুষ দোয়া দিতেছে, যে কোনোদিন আওয়ামী লীগের ভোট পর্যন্ত দেয়নি। আওয়ামী লীগের আমলে বহুত অত্যাচারিত হয়েছে, বুঝছেন, চাঁদা টাদা দিছে, নানান ভাবে মানে হয়েছে আর কি, বুঝছেন, নানান ভাবে যন্ত্রণায় ভুগছে। এই আওয়ামী লীগের আমলে শুনতেছে, আরো দেখে আওয়ামী লীগের প্রশংসা করতেছে, আওয়ামী লীগের জন্য দোয়া করতেছে, হে আল্লাহ আগেই ভালো ছিলাম, হে আল্লাহ মাহবুব আগেই ভালো ছিলাম। সবই আল্লাহ তাআলার কুদরত। ভাই আমি কি বলবো, আমি কিন্তু আওয়ামী লীগের দালাল না। আপনারা যা কিছু বলেন, যা কিছু দেখান, যা কিছু করেন মিডিয়াতে, আমরা যা কিছু দেখি সেটাই কিন্তু আমাদের ভিডিওগুলোতে ফুটে উঠে। তা আমি তো এগুলো বানায় বলতেছি না। তো এখন এই যে মিস্টার পুতিন ভারত সফরে রয়েছে, এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি উনি সম্ভবত ভারতে নাই, ভারতে চলে গেছেন, বা হয়তো থাকতেও পারে। আপনারা খোঁজ নিন ভারত থেকে যারা ভিডিওটা দেখছেন, একটু কমেন্ট করে জানেন আপনাদের বিশেষ অতিথি পুতিন সাহেব কি এখনো ভারতে আছে কিনা। তো মোদি তো একেবারে পুতিনের সাথে নাচ গান নিয়ে ব্যস্ত, পুতিনের সাথে। আরে যে নাচ মোদি সাহেবের যে নাচ, কারণ মোদি সাহেব তো একেবারে মেরে দিছে, বুঝছেন, মোদি সাহেব তো একেবারে মেরে দিছে। এখন ট্রাম্পের জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ মোদি সাহেব তো এটা করে দেখেছে, এখন মোদির নাচ কে দেখে। তো এখন এতদিন খেয়াল করেন, আমাদের শেখ হাসিনা, আমাদের আপা ভারতে আসছে কতদিন ধরে, প্রায় 14-15 মাস হয়ে গেছে। 14-15 মাস তো হয়েছে। 14-15 মাসের ভিতরে ভারত কিন্তু একবারও স্পষ্টভাবে এই শেখ হাসিনার ব্যাপারটা কিন্তু স্পষ্ট করেনি, যে শেখ হাসিনা কিভাবে ভারতে আছে, কতদিন ভারতে থাকবো, তারপরে মানে বাংলাদেশের সাথে পলিটিক্যাল যে ইস্যু আছে, তারপরে এই যে বাংলাদেশে যে শেখ হাসিনাকে যে ফাঁসি রায় দেওয়া হয়েছে, তারপরে এগুলো নিয়ে প্রত্যাবর্তনের যে বিষয় আছে, যে আসামিকে প্রত্যাবর্তন। এখন তো শেখ হাসিনা বাংলাদেশের আইনি দৃষ্টিতে একজন পলাতক আসামি, এটি তো সত্যি। তো এখন এটা আনা নেওয়ার ব্যাপারে কি চায়, এগুলো কিন্তু ভারতকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে আকার ইঙ্গিতে, বুঝছেন, 2-4টা চিঠিপত্র মানে পাঠানো হয়েছে, কিন্তু ভারত কিন্তু কখনই স্পষ্টভাবে জবাব দেয়নি। ক্লিয়ার কাট কিছু একটা বলারই বলছে যে দেখুন চিঠি পাঠাচ্ছেন, পড়ুন না, দেখুন শঙ্কর সাহেবের কাছে দুবাল সাহেবের কাছে পাঠাই, মোদী সাহেবের কাছে যাবে না, ঠিক আছে। তারপরে দেখি এখন না পরে ওই 6 মাস পরে দেখুন মোদী সাহেব এখন ব্যস্ত আছে, দুবাল সাহেব এখন চীনে আছে, তারপরে শঙ্কর সাহেব এখন আমেরিকাতে আছে, বুঝছেন, এই দেখুন আছে ভাই, চিঠি তো পাঠাইছেন, বুঝছেন, দেখুন। তো এইসব তাইরে নাইরে চলছে এতদিন, কিন্তু এখন তো ইন্ডিয়া স্পষ্ট জবাব দিয়ে দিল যে শেখ হাসিনা যতদিন খুশি, তার মন যতদিন চায়, শেখ হাসিনার মন যতদিন চায় সে চাইলে ভারতে থাকতে পারে। আর এই ধরনের ঘোষণা মিস্টার জয়শঙ্কর দিল, যখন নাকি ওই পুতিন ভারতে রয়েছে, কারণ পুতিনের সাথে মোদী সাহেবের নিশ্চয়ই আলোচনা হয়েছে যে বস এর নিয়ে কি করুন, বস এই ভদ্রমহিলা নিয়ে কি করবে। এই ভদ্রমহিলা তো বিরাট বিপদে পড়ছে এখানে। এখন এই ভদ্রমহিলা তো আমাদের দেশে আশ্রয় নিয়েছে, 14-15 মাস ধরে আছে বাংলাদেশ, সারাদিন গুতাগুতি করতেছে, বুঝছেন, আন্দোলন হরতাল চলতেছে বাংলাদেশে, তাকে ফেরত নেওয়ার জন্য কেমনি কি করি। তো হয়তো বা পুতিন সাহেব তখন
ওই খানা যখন খাচ্ছিল আর কি, রাতে যখন খানা চিকেন বিরিয়ানি, তারপরে তান্দুরি চিকেন, তারপর চিকেন টিক্কা মশলা, চিকেন ভিন্দালু। আমি তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করছি লন্ডনে থাকতে, নামগুলো আমি জানি বুঝছেন। তো চিকেন ভিন্দালু, চিকেন মাদ্রাজ, চিকেন জালফ্রেজি বুঝছেন, এইসব যত চিকেন জাতীয় যত আইটেম টেটেম আছে বুঝছেন, এগুলো যখন খাচ্ছিল তখন হয়তো মোদির সাথে বলছে, মোদি বলছে যে ভদ্রমহিলা নিয়ে কি করবো, আছে তো পূর্ণ বাজারে কেমনি কি করি। কারণ বাংলাদেশের সাথে তো সম্পর্ক ঠিকঠাক করতে হয়, কারণ বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিকঠাক করতে হলে বারবারই মহিলা প্রসঙ্গ আসে, কারণ সেই লোক কনভিক্টেড আসামি বাংলাদেশ, তাকে সার্চ ওয়ারেন্ট আছে তার বিরুদ্ধে বুঝছেন, মোস্ট ওয়ান্টেড আসামি বাংলাদেশের এই মুহূর্তে। কারণ যেহেতু কোর্ট থেকে তার রায় হয়েছে ফাঁসি, তো স্বাভাবিকভাবে মোস্ট ওয়ান্টেড আসামি হবে বাংলাদেশে, পলাতক মোস্ট ওয়ান্টেড আসামি তো দেখানো হয়েছে। তো হয়তো খাইতে খাইতে পুতিন সাহেব মোদিরে বলছে যে এক কাজ করো দোস্ত, যা দরকার নেই বুঝছো, বেশি যদি ডিস্টার্ব করে নাই মহিলার পাঠানো দরকার নেই, যেহেতু তোমার বন্ধু তাহলে আমারও বন্ধু। পুতিন সাহেব যেহেতু বলছে, যেহেতু পুতিন আর মোদি ভালো বন্ধু, এটা তো বলার অপেক্ষা রাখে না, হয়তো মোদি সাহেবকে বলছে যেহেতু তোমার বন্ধু, শেখ হাসিনা হলো তোমার বান্ধবী, বন্ধু তো না বান্ধবী, ঠিক আছে, তো ঠিক আছে আমারও বান্ধবী, দরকার নেই ঝামেলা টামেলা যাওয়ার বুঝছো। তুমি এক কাজ করো, তোমার কাছে যদি নেক্সট টাইম আবার ফেরত চাই তুমি আমার নাম বলে দিও, যে দরকার তোমার যদি খুব অসুবিধা হয়, ভারতে রাখতে, তাহলে বাংলাদেশের লোকদেরকে বলে দিও, দরকার হলে আমি পুতিন, আমি রাশিয়ার পুতিন, ঠিক আছে, শেখ হাসিনাকে আমার কাছে নিয়ে রাখো। আছে তো আমাদের এই রাশিয়াতে 10-12 কোটি মানুষ আছে, রাশিয়ার জনসংখ্যা কি মুহূর্তে ভিডিওটা যখন করছি জানি না, পারলে আপনি একটা কমেন্ট করে জানেন, হয়তো পুতিন বলছে যে রাশিয়া 10-12 কোটি মানুষকে যদি খাওয়াতে পারি আমি, তাহলে এক শেখ হাসিনাকে খাওয়াইতে পারো। তো দেখি পারে এত বেশি যদি ডিস্টার্ব করে বাংলাদেশ, ডক্টর ইউনূস যদি বেশি ডিস্টার্ব করে, আর কারা কারা আসবে ভবিষ্যতে যাই ক্ষমতা আসুক, যদি তোমাকে খুব ডিস্টার্ব করে, ঠিক আছে তুমি এক কাজ করো, এই ঝামেলা যাও না, তুমি আমার কাছে পাঠাতে। তো এই ধরনের একটা কথাবার্তা হয়েছে। আর এই ধরনের কথাবার্তা বলো আমার ধারণা বুঝতে হয়েছে কিনা তা তো আমি জানি না, তবে হট এই সাবেক এগুলো তার বাইরে এসে আপনাদের বলবে না, এগুলো সব অভ্যন্তরীণ কথা। বাইরে এই সব পলিটিশিয়ানরা ততটুকুই বলে যতটুকু বলা প্রয়োজন, কিন্তু ভিতরে অনেক কথা হয়, এগুলো তারা বোঝেন না, এগুলো আকার ইঙ্গিতে হাওয়া দেখে আপনাদের বুঝতে হবে, যেটা আমি আপনাদেরকে বলছি। তো এই কাহিনী হওয়ার পরেই পুতিনের সাথে মোদির কিন্তু ডক্টর জয়শঙ্কর এসে স্পষ্টভাবে বলে দিছে কি, মোদি শেখ হাসিনা যতদিন খুশি ভারতে থাকবে, তোমরা যা পারো করে দেখা, বুঝছো, সেট কার কথা এই অবস্থা। তো ভিডিওর শুরুতে বলছিলাম না ভাই, কিসমত বুঝছেন, শেখ হাসিনার কিসমতই ভালো, ময়মুরবির দোয়া আছে ভদ্র মহিলার উপরে বুঝছেন। আমরা যত চিল্লাচিলি করি না কেন বুঝছেন, যত হুম হাম করি না কেন, যত হুম আমার চিল্লাচিলি করি না কেন, সত্যি সত্যি মহিলার উপর ময়মুরবির দোয়া আছে। আর না হলে হঠাৎ করে রাশি এসে তার পাশে কোন দুঃখে দাঁড়াইতে যাবে বুঝছেন, চাই নেবেন বাংলাদেশে কোন মাখা লাল আছে, চাইেন রাশিয়ার পুতিনের কাছে শেখ হাসিনা ফেরত দেওয়ার জন্য, চাইেন। আর এটা তো ডোনাল্ড ট্রাম্পও পারবে না, আর আপনি তো পরের কথা। একটা সাধারণ দিনমজুর সে এসে মিছিলে অংশগ্রহণ করতো, তাকে মেরে ফেলে দিল, কি এর কোনো বিচার নাই, কেউ মামলা করতে পারবে না। আর এই জুলাই মাসে যারা পুলিশ হত্যা করলো, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, সাংবাদিক হত্যা, আইনজীবী হত্যা, এবং যারা মেট্রো রেল, বিটিভি, এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে সেতু ভবন, সড়ক ভবন সব আগুন দিয়েছে, যে নিজেরা স্বীকার করেছে, তো রাখা টাকা না। এই সমন্বয়ক এরাই তো বলছে মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশ হত্যা না করলে তাদের বিপ্লব সফল হতো না। তাহলে আমার প্রশ্ন, এরা আবার হিরো হয় কিভাবে? খুনি, লুটেরা, যারা আমাদের সকলের বাড়িঘর লুট করেছে, গণভবনের চিত্র শুয়ে কি সুন্দর দেখালো চেহারা, নাম ঠিকানা তো আছে, তো এরা আবার জুলাই হিরো। বঙ্গবন্ধু ভবনে আগুন দিল, স্মৃতি জাদুঘরে, কি রোমান হাওলাদার নামে এক যুব দলের লোক, তারপরে আবার সেটা বুলডোজার দিয়ে ভাঙলো, হাতুড়ি দেখালো। এই চেহারাগুলি সব খুঁজে রাখতে হবে। এরা হিরো হয় কিভাবে? যারা অপরের বাড়ি ভাঙে, অপরের বাড়িতে লুট করে, তারা তো চোর, লুটেরা, তাদেরকে হিরো বানালো। তো হিরোদের কি চেহারা? ইউনূস যেমন অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, আর লুটেরা তাদের লুট করার সুযোগ দিয়েছে। তো চোর, চোরটা, লুট, ডাকাত, খুনি, জঙ্গি, এদের নিয়েই উঠা বসা। আজকে ছাত্রছাত্রীদের পড়া বন্ধ, বিনিয়োগ বন্ধ, আমদানি রপ্তানি বন্ধ। তো দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? সম্পূর্ণ বন্ধুহীন করে দিচ্ছে এই দেশটাকে। অন্তত আমরা এই দেশের স্বাধীনতা এনেছি, এভাবে দেশটাকে আমরা ভেসে যেতে দিতে পারি না। তাই সবাইকে আমি বলবো, যার যা কিছু আছে যেভাবে হোক সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মাঠে নামতে হবে এবং এর প্রতিকার করতে হবে। ওরা হাতে গোনা কয়জন, জনগণ আমাদের সাথে আছে। তো সেটাই আমি নির্দেশ দেবো যে এখন থেকে ঘরে বসা না, প্রত্যেকের এখন প্রতিবাদ করতে হবে। আর ওই মব জাস্টিস করতে আসলে তার মজাটা কি সে বুঝিয়ে দিতে হবে। এটা মাথায় রাখতে হবে যে যত দূরেই থাকি না কেন, আমি বাংলাদেশের, আমার আত্মায় বাংলাদেশি আছে, আমার হৃদয়ে বাংলাদেশি আছে, এবং দিন রাত আমি সেজন্য সকলের সাথে কথা বলে বলে আমি এই দেশের মানুষের জন্যই কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। এবং আমি ফিরে তো আসবোই, ওই মৃত্যুদণ্ড আমি পড়া করি না, আমি ঠিকই আমার দেশের মাটিতে ফিরে আসবো। এখন জানি না আল্লাহ যেভাবে নিয়ে আসলো, কিন্তু আমি অবশ্যই সময় হলে চলে আসবো। বাংলাদেশ আবার উন্নত হবে, সারা বিশ্বে মর্যাদা ফিরে পাবে। সকল বন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার করে যারা যারা রীতিমতো গণহত্যা চালিয়েছে, পথে পথে মানবাধিকার লঙ্ঘন করেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তাদের শাস্তি বাংলাদেশে হবেই হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে নামে, কোনো শক্তি নেই তাদেরকে দমাতে পারে। তবে এই যাত্রাবাড়ি, ডেমরা, এই এলাকাটা, কদমতলী কিছু অংশ, এই এলাকাটা খুবই, এখানে একটা ভয়ঙ্কর অবস্থা। আন্দোলনের নামে যেভাবে পুলিশ হত্যা করা হলো, এখানে শুধু পুলিশ না, পুলিশ, র্যাবের গাড়ি আক্রমণ করা, সেখানে র্যাবের একজনকে মারা, এমনকি গণভবনে যে পাইলট পুলিশটা ছিল, যাত্রাবাড়িতে একটা বাড়িতে থাকতো, তাকে মেরে ফেলে রেখে দিল। পুলিশকে মেরে পা বেঁধে বেঁধে ঝুলিয়ে রেখেছে ফ্লাইওভারের সাথে। এবং যারা এই যে একটার পর একটা হত্যাকাণ্ড, পুলিশ পিটিয়ে পিটিয়ে হত্যা করলো, 460টা থানা আগুন দিয়ে জ্বালালো,
এর ভিতরে পুলিশকে পুড়িয়ে মারলো, লাঠিতে পিটিয়ে পিটিয়ে যেভাবে মেরেছে, সেই এনায়েতপুরের থানায় থেকে শুরু করে ঢাকা শহরে পর্যন্ত সারা বাংলাদেশে সমস্ত অস্ত্র লুট করেছে। সেই অস্ত্রগুলি কিন্তু এখনো উদ্ধার করেনি। মাত্র 1000 কতটা অস্ত্র নাকি উদ্ধার করেছে, বাকি অস্ত্র কোথায় গেল? ইউনূস কিন্তু সেই সব অস্ত্র উদ্ধার করেনি। যারা পুলিশকে পিটিয়ে হত্যা করে পা বেঁধে ঝুলিয়েছে, র্যাব হত্যা করেছে, যারা আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ড তো তারা সেই 2024 সালের 16 তারিখ থেকে শুরু, যখন আবু সাইদ সহ মুগ্ধ সহ 6 জন মারা গেল। সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিলাম, তারা কাজও শুরু করলো। কিন্তু ইউনূস ক্ষমতা দখল করেই কিন্তু এই তদন্ত বন্ধ করে দিল। এবার আরো কি করলো? যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত, তাদেরকে ইনডেমনিটি, দায় মুক্তি দিয়ে দিল। কারণ যারা এই সময় মারা গেছে কেউ বিচার চাইতে পারবে না, মামলা করতে পারবে না, এদের বিরুদ্ধে কিচ্ছু হবে না, কিন্তু সব মামলা আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে।